আমরা নারীরা যেহেতু দিনের বেশিরভাগ সময় কিচেনে থাকি, তো কিচেনটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখবেন কাজের প্রতি অন্যরকম একটা আগ্রহ কাজ করে আর মনের ভিতরে আরও বেশি প্রশান্তি লাগে। আমি আমার বেডরুমের মতোই সবসময় কিচেনের প্রতি অনেক বেশি যত্নশীল হই। তো রান্নার পাশাপাশি কিভাবে কিচেন পরিষ্কার পরিচ্ছন্ন করবেন ০.৫ ঘন্টা সময় নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য। তো পাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আন্টি ও সোনামণিরা? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা হচ্ছে আমি কিচেন থেকে শুরু করলাম। তো এখানে হচ্ছে আমি গরম ভাত, তারপর হচ্ছে ইলিশ মাছ আর সিম দিয়ে ভর্তা তৈরি করে নিয়েছি, আলু ভাজি করে নিয়েছি পোড়ামরিচ দিয়ে, আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। আমি ভাতটা খেয়ে নেব। ধোঁয়া ওঠা গরম ভাত দিয়ে ভর্তা আর ভাজি আর ডিম সেদ্ধ খেতে আমার কিন্তু খুবই পছন্দ। তো আজকে বাসার সবাই কিন্তু ভর্তা মানে ইলিশ মাছ আর সিমের ভর্তা, আলু ভাজি আর হচ্ছে সেদ্ধ ডিম দিয়ে সবাই কিন্তু খাবারটা খেয়েছে। আমার ছোট মেয়েও কিন্তু অলরেডি খাবারটা খেয়ে নিয়েছে। তো আমি একটু কিন্তু দেরি করে খাবারটা শুরু করলাম। তো আজকে কিন্তু বিদ্যুৎ ছিল না। মানে যখন ভিডিওটা স্টার্ট করেছি, তার জন্য কিন্তু অফ ক্যামেরায় আমি সবগুলো খাবার তৈরি করে নিয়েছি। আর এখন হচ্ছে কিচেনে বসে আমি খাবারটা খেয়ে নেব। তো আমি কিন্তু একটা ছোট চেয়ার আমার ব্যালকনিতে থাকে। তো ওটাতে বসে এখন খাবারটা খাবো। আর দেখেন কিচেনের বিশাল বড় একটা জানালা, সেই জানালা দিয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণ রৌদ্র এবং আলো বাতাস আসে। তো রৌদ্রের ভিতরে কিন্তু ভিডিও অত বেশি ফোকাস হয় না। তো যতটুকু হয় তো রৌদ্রেতে কিন্তু গরম ধোঁয়া ওঠা ভাত, সবজি আর হচ্ছে ভর্তা দিয়ে খেতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো কে, কে শীতের মৌসুমে সবজি বা ভর্তা দিয়ে সকালের ধোঁয়া ওঠা গরম ভাত খেতে অনেক বেশি পছন্দ করেন? তো প্লিজ কমেন্টস করে জানাবেন। তারপর হচ্ছে আমি কিচেনের মানে বিভিন্ন জায়গায় যে মানি প্লান্ট গাছগুলো আছে, তো সেগুলো একটু যত্ন করব। তো একটু টিপস আকারেও শেয়ার করব। তা আমি কিন্তু ২ দিন পর পরে মানি প্লান্টের মানে যেগুলো পানিতে থাকে সেগুলো চেঞ্জ করে তারপর হচ্ছে একটু পাতা মানে শাওয়ার করিয়ে দেই পুরো গাছে। তারপর হচ্ছে আলো ছায়াযুক্ত স্থানে রাখি। তবে পানিতে থাকা মানি প্লান্ট কখনো সরাসরি রৌদ্রের আলোতে রাখবেন না। এতে করে পাতাগুলো নেতিয়ে যায়। মানে একটু কেমন জানি মানে পাতা শুকিয়ে। তো তার জন্য। আর আমার কিন্তু মানি প্লান্ট গাছ অনেকে আছে পানিতে। তো গাছের জারে সবসময় মানি প্লান্ট গাছের কাটিং পানিতে লাগাবেন। তখন দেখবেন খুব সুন্দর গ্রো হবে। তো আমার বাসার ভিতরে অনেক মানি প্লান্ট গাছে আছে। তা এখানে ৪ টা আমি কিচেনে রাখি। তো এগুলো আমি কিন্তু শাওয়ার করিয়ে আলো ছায়াযুক্ত স্থানে রাখবো। তো তার আগে হচ্ছে আমি সবসময় আমার পছন্দের একটা বক্সে এই মানি প্লান্টের টবটা রাখি। আর এটা কিন্তু কিচেনের এই জায়গাটিতে থাকে। এতে করে দেখতে অনেক বেশি ভালো লাগে। আর বাকি গাছগুলো আমি জানালার এই পাশে রাখবো। একটু শুকিয়ে গেলে তারপর হচ্ছে জায়গা মতো রেখে দেব। তারপর চলে আসলাম আমার বেডরুমে। তো আমার বেডরুমটা কিন্তু আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। তো আমি যখন ভিডিও নিচ্ছি তখন কিন্তু বিদ্যুৎ ছিল না। তো আজকে কিন্তু বিদ্যুৎ অনেকবার গেছে আর এসেছে। তো গতকাল আমি এক জায়গায় একটু ঘুরতে গিয়েছি। আর হচ্ছে আমার দেবরের জন্য মেয়ে দেখতে গিয়েছি। তো ২ টা ড্রেস নামিয়েছি। তো এখন হচ্ছে সেগুলো আমি গতকালে কিন্তু ওয়াশ করিয়েছি শ্যাম্পু দিয়ে। আর এখন এগুলো ভাঁজ করে নেব। তা আমি কিন্তু সবসময় সাথের কাজ সাথে করে ফেলি, যেহেতু আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড বলতে কেউই নেই। তার জন্য আমি একটু সময় পেলে কিন্তু যে কাজটা আমার আগে করলে বাসাটা পরিপাটি এবং গোছানো থাকবে সেই কাজটাই আমি আগে করে নিই। তবে এর ভিতরে কিন্তু মানে ভিডিওটা আমি আগে পরে করেছি। তো ভিডিওর সৌন্দর্যের জন্যই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, তো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটা আপনার মতো অসংখ্য প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। আমি আমার
যে ভালো মানের ড্রেসগুলো আছে মানে এক জায়গায় পরার মতো, সেগুলো সবসময় ওয়ারড্রোবের এই উপরের অংশে রাখি। তো এখন হচ্ছে আমি এগুলো রেখে তারপর হচ্ছে উপরে একটা কাপড় দিয়ে সবসময় ঢেকে রাখি। কারণ কাঠের ফার্নিচারে জামা কাপড় রাখলে কিন্তু কেমন জানি একটা স্যাঁতস্যাঁতে হয়ে যায়। তার জন্য আমি উপরে একটা কাপড় দিয়ে ঢেকে রাখি। আজ আর কাপড় দিয়ে ঢাকবো না, কাপড়টা আমি একটু রোদ্রে দিয়ে তারপর রেখে দেব। তো কিচেনের আমার এরকম ওয়ারড্রোবের উপরে যে স্নেক প্লান্ট, এরকম ২ টা স্নেক প্লান্ট একে টবে। তো ২ টা আমি একটা ওয়ারড্রোবে আরেকটা হচ্ছে ডাইনিং রুমে রেখেছি। তো যাই হোক তারপর চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। এই ফাঁকে হচ্ছে সংসারের বাদবাকি কাজগুলো করে নিয়েছি। যেমন ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, ছেলের বেডরুম পরিষ্কার করে নিয়েছি, ডাইনিং স্পেসও আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আজ আপনাদের সাথে হচ্ছে আমি একটু রেসিপি আকারে হাঁসের মাংস শেয়ার করব। আমাদের ভোলা জেলায় কিন্তু শীতকাল মৌসুমে পাতি হাঁস যেটা বলে, সেটা কিন্তু সবাই অনেকটা পরিমাণে পছন্দ করে। ভোলা জেলার মানুষ শীতকালে ৩ পদের মানে শীতকালে হচ্ছে পাতিহাঁস আর হচ্ছে চীনা হাঁস, এই ২ টা হাঁসই বেশি খাওয়া হয়। আর বর্ষা মৌসুমে হচ্ছে রাজহাঁস খাওয়া হয়। তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করি। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ রসুন পাটায় বেটে নিয়েছি। তো আজকে কিন্তু হাঁসের মাংসটা রান্না করব পাটায় বাটা মশলা দিয়ে। তো এখানে আমি মাংস যেহেতু একটু গন্ধ, তো লেবু দিয়ে আমি ধুয়ে নিয়েছি। আর তেজপাতা, দারচিনি, এলাচ, তারপর হচ্ছে ২ টেবিল চামচ আদা, ২ টেবিল চামচ জিরা, তারপর হচ্ছে এখানে আমি এলাচও বেটে দিয়েছি। তো মশলার সাথে তেলের সাথে এভাবে আমি সবসময় হাঁসের মাংসটা একটু ৫ মিনিট ভেজে নিই। এতে করে আমার কাছে মনে হয় হাঁসের একটা আষ্টে গন্ধ থাকে না। এরপর হচ্ছে আমি হলুদ মরিচ অ্যাড করব। তো এখানে যে যার মতো হলুদ মরিচ দিবেন। তো আমি একটু মরিচের পরিমাণটা বেশি দিয়েছি, ২.৫ টেবিল চামচ। তারপর হচ্ছে ২ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি। তো একটা হাঁস নিয়েছি। তা হাঁসটা অত বেশি মোটা ছিল না, মিডিয়াম সাইজের ছিল। তো বড় সাইজের হাঁস কিন্তু আমাদের এই অঞ্চলে একটু ভারী, যেমন ২ কেজি ওজনের ৭৫০ থেকে ৮০০ টাকা নেয়। আর একটু মিডিয়াম সাইজ হলে ৭০০ টাকা বা ৬০০ টাকা নেয়। তো অনেক সময় পর্যন্ত আমি হাঁসের মাংসটা কষাবো। তো বাকি মশলা কিন্তু আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। তো বাটা মশলা দিয়ে সবসময় গরুর মাংস, হাঁসের মাংস আমি রান্না করি। ব্লেন্ড করা মশলার চেয়েও বাটায় মানে পাটায় বাটা মশলা দিয়ে যেকোনো মাংস রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি দুর্দান্ত লাগে। তারপর হচ্ছে আমি রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি। তো একটু বেশি পরিমাণে ফুটন্ত গরম পানি দিয়েছি। কারণ যেহেতু এই হাঁসটা অনেক বছরের, মানে একটু বয়স্ক হাঁস হলে কিন্তু একটু দেরি করে সেদ্ধ হয়। তো প্রেশার কুকারে কিন্তু আমি হাঁস বা মুরগি রান্না করতে তেমন একটা পছন্দ করি না। তো গরুর মাংস কিন্তু আমি সবসময় কষিয়ে মানে প্রেশার কুকারে রান্না করি। আর অন্যথায় আর বাকি মাংসগুলো আমি সবসময় কড়াইতে রান্না করি। তো স্পুন হোল্ডারটা আমি খুব সুন্দরভাবে ভিজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে স্পুনগুলো গুছিয়ে নিয়েছি। আর সবসময় এই পিরিচটাতে আমি তেলের জার রাখি। কারণ তেলের জারে কিন্তু তেল নিচে লেগে থাকে। এতে করে রান্নাঘর কিন্তু তেল ছিটছিটে হয়ে যায়। আর যেহেতু কিচেনের পাশে কিন্তু সাদা এই সিরামিকের জারগুলো থাকে, তো এগুলো কিন্তু যেমন আমি একপাশে রান্না বসিয়ে দিয়ে তারপর ফাঁকে ফাঁকে কিচেনের সমস্ত জারগুলো পরিষ্কার করে নেব। তো আপনার একটু ধৈর্য বুদ্ধি আর যদি পরিশ্রম করার মন মানসিকতা থাকে, তো আপনি কিন্তু আপনার কিচেনটাকেও অনেক বেশি ঝকঝকে করে নিতে পারবেন। অনেকে কিচেন কি মানে অনেকের বেডরুম দেখলে অনেক বেশি ঘৃণা লাগে। মানে কি যে অবস্থা! তো কি আর করা, যাই হোক যার যেমন অভ্যাস। আর আমার কিচেন কিন্তু সবসময় সব আপুরা অনেক বেশি পছন্দ করে। তো আমার কিচেনটা আমি পুরো ভিডিও কিন্তু শেয়ার করেছি। চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি কিন্তু বেডরুমের মতোই কিচেন সবসময় পরিষ্কার রাখি। তা আমি যখনই কাজ করতে আসি তখন যদি আমার কিচেনটা পরিষ্কার মানে দেখি, তখন কিন্তু বিশ্বাস করেন আমার কাজ করতে অনেক বেশি ভালো লাগে। আর হচ্ছে একটা জারে আমি লবণ নিয়েছি। তো এই লবণের জারটা আমি ডাইনিংয়েও রাখি। তো আর মাঝে মধ্যে কিন্তু কিচেনেও রাখি। আমি কিন্তু বেশিরভাগ সময়ে কিন্তু কিচেনের এই কাউন্টার টপের উপরে চেয়ার দিয়ে বসে ভাত খাই।
আমার কাছে কিচেনে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। আমি কিচেন কিন্তু অনেক পরিপাটি রাখি। আপনারা আমার প্রায় ভিডিওতে বলেন যে, "আপু আপনার কিচেন একেবারে পরিষ্কার, অনেক বেশি ঝকঝকে থাকে।" তো যাই হোক কিচেনের এই অংশটা আমি পরিষ্কার করে নিয়েছি। যে জারগুলো আছে একে সবগুলোই পরিষ্কার করেছি। আর এখন হচ্ছে কিচেন কাউন্টার টপের অন্য পাশে যে জারগুলো আছে সেই জারগুলোও পরিষ্কার করে নেব। তো এভাবে কিন্তু রান্নার পাশাপাশি যদি আপনি কিচেনের এই সাদা সিরামিকের জারগুলো ভিজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করেন তাহলে দেখবেন তেল চিটচিটে হবে না আর ডিপ ক্লিনের প্রয়োজন হবে না। তো আমি কিন্তু এগুলো যখন খালি হয় তখন কিন্তু একেবারে গরম পানি আর হুইলের গুঁড়া বা ভিম লিকুইড দিয়ে ধুইয়ে শুকিয়ে তারপর মাসকাবারি বাজার রিফিল করি। আর অন্যথায় ১ মাসের ভিতরে কিন্তু এগুলো আমি মাঝে মধ্যে রান্নার পাশাপাশি পরিষ্কার করে তারপর হচ্ছে গুছিয়ে নেই। তো আমার সিরামিকের অনেকগুলো জারে আছে। তো সব জারের ভিতরে কিন্তু আমার এই ২ টা জার অনেক বেশি পছন্দ, একেবারে কিউট। তো একটাতে আমি হচ্ছে চিনি রাখি, আরেকটাতে হচ্ছে বিভিন্ন ম্যাজিক মসলা বা চাট মসলা এগুলো রাখি। তো সত্যি এই জার ২ টা কিন্তু খুবই কিউট, অনেক বেশি ভালো লাগে। আর এখন হচ্ছে মিল্ক পট। কিউট একটা ২ টা মিল্ক পট আছে। তো একটাতে হচ্ছে ছোট স্পুন রাখি। আরেকটা হচ্ছে আমি সবসময় কিচেনে রান্না করার সময় তরকারিতে ঝোল দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করি। তো কিচেনের এই অংশটা পরিষ্কার করে নিয়েছি। আর এর আগে তো হচ্ছে মানি প্লান্ট শাওয়ার করিয়ে দিয়েছি। দেখেন পানিগুলো একেবারে শুকিয়ে গেছে। তো আমি কিন্তু কিচেনের এই সেলফটাও পরিষ্কার করে নিয়েছি। বাদবাকি কিচেনের জারগুলো পরিষ্কার করে নিয়েছি মানে সেলফের। আর এখন হচ্ছে একে জারগুলো দিয়ে কিচেন সেলফটা গুছিয়ে নেব। তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন, যদি আমার লাইফস্টাইল ব্লগের কোনো অংশ দেখতে আপনাদের ভালো লাগে, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি এই ধরনের আরও লাইফস্টাইল ব্লগ বা রান্নার রেসিপিগুলো দেখতে চান, তাহলে চ্যানেল মানে পাশে থাকা যে একটা বেল বাটন আছে, ওটার অল অপশন ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব, তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে এনজয় করতে পারবেন। আর আমার ভিডিও থেকে দারুণ আইডিয়া নিয়ে আপনার ঘরবাড়ি খুব সুন্দর পরিষ্কার এবং বুদ্ধি দিয়ে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন। আমরা কারো না কারো ভিডিও থেকে কিন্তু অনেক বেশি আইডিয়া নিতে পারি। তো এক নজরে হচ্ছে কিচেন কাউন্টার টপটা আপনাদের সাথে শেয়ার করি যে আসলে যে কোনো জিনিস গুছিয়ে রাখলে দেখতে অনেক বেশি ভালো লাগে। আর পরিষ্কার করলে তো আরও বেশি ভালো লাগে। তো আমি সবসময় কিন্তু পাতিলে রান্না করি। তো এই পাতিলটায় আমি পানি রেখেছি। তো জমানো পানি দিয়ে কিন্তু আমি রান্না করি। তার জন্য এই অংশটায় আমি পাতিলে সবসময় পানি রেখে দেই। তো আমার কিন্তু এই পাকে কিচেন কাউন্টারটা পরিষ্কার করার পাশাপাশি মাংসটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি আলু দিয়ে দিলাম। কারণ যেকোনো মাংসের সাথে আলু রান্না দিলে আমার ২ বাচ্চা অনেক বেশি পছন্দ করে। আমি তো আছিই। আর আমার হাসব্যান্ড তেমন একটা আলু খেতে চায় না। তো শীতকাল মৌসুমে কিন্তু আমাদের এই ভোলা জেলায় হাঁসটা অনেক বেশি পছন্দ করে। আমার তো মনে হয় এক ফ্যামিলিতে মনে হয় ২০ থেকে ৩০ টা হাঁস খাওয়া হয়। তা আমরা কিন্তু এই শীতের মৌসুমে এই ১ম বার হাঁস রান্না করেছি। তো আমার যেহেতু অ্যালার্জির প্রবলেম, আবার হচ্ছে কোল্ড অ্যালার্জি মানে শ্বাসকষ্ট, তো আমি তেমন একটা কিন্তু হাঁস খাই না। তো আমার ২ বাচ্চা আর হচ্ছে আমার হাসব্যান্ড খাবে। আমি কিন্তু আবার পোয়া মাছ দিয়ে সিম, টমেটো দিয়ে রান্না করব। তো সেটা খাবো। আর হাঁসের মাংসটা যখন একেবারে শেষের দিকে, তখন হচ্ছে আমি ১০ কোয়া আস্ত রসুন দিয়ে দিলাম। এতে করে মানে দেখতেও ভালো লাগে আর ফ্লেভারটাও অনেক বেশি সুন্দর হয়। তো কাঁচামরিচ বাসায় ছিল না, তার জন্য আর দিতে পারি নাই। তো রসুনের কোয়া যখন দেবেন, তখন কিন্তু মানে কাঁচামরিচটা দিলে একটু খুব সুন্দর ফ্লেভার হয়। আর দেখেন রসুনের কোয়াটা একটু দেখিয়ে দিয়েছি। একেবারে নরম হয়ে গেছে গলে। আর অফ ক্যামেরায় হচ্ছে আমি সিম রান্না করে নিয়েছি। টমেটো, আলু দিয়ে কিন্তু সিম কষিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি বাকি টমেটোগুলো, পাকা টমেটোগুলো দিয়ে দেবো। তো আমরা একটু বেশি পরিমাণে তরকারি খাই। তো প্লিজ কেউ কিছু মনে করবেন না। কারণ আমার বাসায় কিন্তু সবাই তরকারি অনেক বেশি পছন্দ করে। আর তরকারি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার। আর এখন হচ্ছে কষিয়ে রাখা পোয়া মাছটা আমি তরকারিটা আরও একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব। তো পোয়া মাছ দিয়ে সবসময় আমি টমেটো আর বরবটি দিয়ে রান্না করি। তা যেহেতু বাসায় সিম ছিল,
তো সিম তরকারিটি দিয়ে দিলাম। তো সকালে কিন্তু পোয়া মাছ নিয়ে এসেছে ২ কেজি পরিমাণে। তো সেখান থেকে হচ্ছে আমি অল্প পরিমাণে পোয়া মাছ মানে ৩ ভাগে ৪ ভাগ করেছি। তো ১ ভাগ হচ্ছে আমি সিম দিয়ে রান্না করব। তো সাইজে একটু ছোট ছিল। তো এই তো, তো হাঁসের মাংসটা অনেক বেশি মজা হয়েছে। আর সিমের তরকারিটাও টমেটো আর পোয়া মাছ দিয়ে রান্নার কারণে অসাধারণ লেগেছে। তো ধনেপাতা দিলে আরও বেশি মজা লাগে। তো আমার হাসব্যান্ড কিন্তু সবসময় তরকারি খেতে অনেক বেশি পছন্দ করে। আর আমার মেয়েও। তো ২ টা তরকারি কিন্তু আমার হয়ে গেছে। তো ফাঁকে, ফাঁকে তরকারি রান্না করেছি আর সংসারের বাদবাকি কাজগুলো করে নিয়েছি। তো আজ আপনাদের সাথে শুধু রান্নার রেসিপি আর হচ্ছে কিচেন পরিষ্কার করার ভিডিও শেয়ার করেছি। তো আমার কিচেন পরিষ্কার করার আইডিয়াগুলো কেমন হয়েছে? তো প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস এবং মন্তব্য আমার কাছে অনেক বেশি মূল্যবান। নতুন একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। তো আমার মাছটা রান্না হয়ে গেছে। একেবারে শুকিয়ে ফেলেছি। কারণ ঝোল বেশি মানে থাক মানে ভালো লাগে না। তো একটু শুকনা, শুকনা করে রান্না করেছি। আর এখন হচ্ছে মাংসটা খুব সুন্দর একটা পছন্দের অর্গানিক বাটিতে মানে অর্ধেকটা পরিমাণে মাংস বেড়ে নেব। তো আমার হাসব্যান্ড আজকে দুপুরে খাবার বাসায় খাবে। যেহেতু মজার, মজার রান্না করেছি। তো সবার সুস্বাস্থ্যের কামনা করে ভিডিওটি